আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কয়েকটা স্টক নিয়ে কথা বলবো আজকে। এদের সাপোর্ট জোনগুলো কোথায়? আমি শিরোনাম যদি এইভাবেই করি যে এই শেয়ারগুলোর সাপোর্ট জোন কোথায়? প্রতিটা স্টকের ট্রেডিং শুধু শেষের যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা ফান্ডামেন্টাল। সেটা নিয়ে কেন আমি কথা বলবো সেটাও আপনারা শুনবেন। একটা স্টক শুধু আমি এখানে ফান্ডামেন্টাল রাখছি, ভালো স্টক। আর সবগুলো স্টকে কিন্তু ট্রেডিং স্টক, যে সাধারণত আপনারা যে ধরনের স্টকে ট্রেড করেন। প্রথমে খান ব্রাদার্স। আচ্ছা, এই শেয়ারটার সাপোর্ট জোন কোথায় এখন? কেউ কি বলতে পারবেন খান ব্রাদার্সের সাপোর্ট জোন কোথায়? এই যে এখন যেখানে আছে 121 টাকা, 120 টাকা বা 30 টাকা, যেখানে এখানে যে রেখাটা দেখা যাচ্ছে এটাকে সাপোর্ট জোন ধরবেন? আপনাকে মানে মানে কোন যুক্তিতে এই জায়গায় সাপোর্ট জোন হবে? মানে কেন সাপোর্ট জোন হবে? আর শেয়ারটা পড়তেছে কেন? এটার কি কোনো ব্যাখ্যা আছে? সেটা এখন খান ব্রাদার্স একটানা নিচে পড়তেছে কেন? অথবা খান ব্রাদার্স একটানা উপর উঠছে কেন? দুইটার কি কোনো ব্যাখ্যা আছে? এই দুইটার প্রশ্নের কি কোনো ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা নাই। এটা কেন উঠছে এটাও কেউ জানে না, এটা কেন এখন পড়তেছে এটাও কেউ জানে না, সাপোর্ট জোন কোথায় সেটাও কেউ জানে না। মনে মনে একটা সাপোর্ট জোন ধরে রাখা যায়। তো এই ধরনের স্টকে কতটুকু আপনি সাকসেসফুল হবেন সেটা দেখার বিষয়। আদৌ হবেন কি না সেটাও দেখার বিষয়। সুতরাং সাবধানতা অবলম্বন করবেন, আশা করি বুঝতে পারছেন। এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো, এসকে ট্রিমস। সমস্ত আমাদের মনে মনে আমরা যে সাপোর্ট জোন তৈরি করে রাখি, যে দেখেন কতগুলা সাপোর্ট জোন এসকে ট্রিমসের। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা সাপোর্ট জোন ব্রেক করে নিচে চলে আসছে। আজকে একসাথে নিচে চলে আসছে কোনো প্রকার কারণ ছাড়া। অথচ কত স্ট্রং একটা সাপোর্ট জোন আছে। এখন কথা হচ্ছে সাপোর্ট জোন কে তৈরি করছে? স্মার্ট মানিরা। তারা মনে করছে যে এখানে এখন আর থাকা যাবে না, শেয়ারটাকে নিচে ফেলাই দাও। সুতরাং আপনি এখন কি করবেন? যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছে এসকে ট্রিমসে, তারা এখন ভয়ের শেয়ারগুলো সেল দিবেন। তারা আবার কিনে নেবে, কিনে নিয়ে বসে থাকবে। এখান দিয়ে তারা আবার অন্য শেয়ারকে টেনে তুলবে। আবার আপনি এখানে লসে সেল দিবেন, আবার তারা যেগুলো টেনে তুলতেছে সেখানে গিয়ে আবার এন্ট্রি নেবেন। এন্ট্রি নেওয়ার পর আবার সেটা নিচে চলে আসবে। মানে আপনি যেদিকে যান না কেন আপনার টাকা হারাবেন। মূল কথা হচ্ছে এটা। এই যে এসকে ট্রিমসের সাপোর্ট জোন এখন আছে কত? 12 টাকা। এসকে ট্রিম যদি 2 টাকায় আসে কোনো কথা বলার কোনো সুযোগ আছে? এই খান বাজার যদি এখন 121 টাকা আছে, যদি 5 টাকা আসে কেউ কোনো কথা বলতে পারে? কিছু আছে খান বাজার্সের? কিছু নাই। এসকে ট্রিমসের কিছু আছে? কিছু নাই। এরপর যে স্টকটা এসএস স্টিল, এটা নিয়ে আমি যেটা বলছি, এটা সাপোর্ট জোন কোথায় এখন? এটার এসএস স্টিলের সাপোর্ট জোন কোথায়? 8 টাকা সর্বোচ্চ সাপোর্ট জোন। 1টা 2টা 3টা 4টা সাপোর্ট জোন আসছিল 8 টাকায়, সেটা ভেঙে আজকে চলে আসছে 7 টাকা 20 পয়সা। এই দেখা গেছে 8 টাকা সাপোর্ট জোনকে মানে চিন্তা করে অনেকে এসএস স্টিলে, ইঞ্জিনিয়ারিং সেক্টরের, টেক্সটাইলেরও না, ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা স্টক, জেড ক্যাটাগরি। তো এখানে অ্যান্টি নিয়েছেন 8 টাকাকে সাপোর্ট জোন মনে করে। এখন যে 7 টাকা 20-এ চলে আসছে, একদিনে যে 8-10% নাই হয়ে গেছে, তাহলে এখন কি করবেন? তাহলে এই সাপোর্ট জোন আপনাকে মানে আপনাদেরকে কে বলে তৈরি করতে? আপনাদের মতো করে কি এখানে কি স্মার্টনেস দেখার কোনো সুযোগ আছে? পুরা মার্কেট একটা কারসাজিকারকদের। একটা শেয়ারের দাম কেন বাড়তেছে জানতেছে না, একটা শেয়ারের দাম কেন পড়তেছে জানতেছে না। এই যে এসিসি স্টিল যে বাড়ছে প্রায় 9 টাকা 10 টাকা চলে গেছিলো, কি কোনো কারণ আছে যাওয়ার? কোনো কারণ নাই। আবার এখন 7 টাকা 20 পয়সা নেমে আসছে আজকে, এতটুকু পড়ে গেছে, কোনো কারণ আছে? কোনো নিউজ আছে? আমাদের তো এসিসি স্টিলের কোনো নিউজ নেই, খারাপ নিউজও নাই, ভালো নিউজও নাই, সে একই জায়গায় বসেছিল। কিন্তু এটা যদি এসিসি স্টিল যদি এরকম হতো যে সে 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, তার কি শেয়ারের ফায়দা কি 7 টাকায় বসে রাখতে পারতেন আপনি? সম্ভব? এখানে আসতো কি না আদৌ? এসএসসি স্টিল যদি ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো, পিট এবং 10% সে ক্যাশ ডিভিডেন্ড দিত, এসএসসি স্টিল কি 7 টাকা 20 পয়সা আসতো? আপনি কি এনে রাখতে পারতেন? এটা কখনো সম্ভব ছিল? ছিল না। আগামীকাল যে এসএসসি স্টিল আরও 10% না কমবে, এর কি কোনো গ্যারান্টি আছে? এটা যদি 1 টাকায় চলে আসে কারো কিছু বলার আছে, 2 টাকায় চলে আসে কারো কিছু বলার আছে? কিছু বলার নাই। তো আপনারা মনে মনে সাপোর্ট জোন তৈরি করার কোনো কিছু নাই। এরপর যে স্টকটা নিয়ে, এই স্টকটা নিয়ে আরেকটু বলি। আমি ওই দিন একটা ভিডিও দিয়েছিলাম, আমার এক ভাই, উনি খুব ভালো মানে অ্যামাউন্ট নিয়ে ওই যে হাউসে গেছিলেন, যারা শুনছেন আমার ভিডিওতে। তো ও ভাই এসএসসি স্টিল কিনবেন, প্লাস 2টা শেয়ারের সম্পর্কে আমাকে বলছেন। তো উনি মিডল্যান্ড ব্যাংক কিনছেন ওই দিন মিডল্যান্ড ব্যাংক কেনার পরে আজকে মিডল্যান্ড ব্যাংক হল্টেড। উনি এসএসসি স্টিল কিনে নেয়, কিন্তু ওনার টার্গেটে ছিল এসএসসি স্টিল, মিডল্যান্ড ব্যাংক।
হ্যাঁ, নিউ লাইন এই শেয়ারগুলো ছিল। তো নিউ লাইনের কী অবস্থা ওই ভাই নিশ্চয়ই বুঝতে পারতেছে, আপনারাও জানেন কত পার্সেন্ট কমে গেছে। এসএস স্টিল আজকে 60% কমে গেছে, কিন্তু উনি কিনছে কিন্তু মিডল্যান্ড ব্যাংক, ঠিক আছে। তো আজকে ভাই ভয়েস দিয়েছে, ভাইয়ের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, একদম মানে আমি বলি যে হৃদয়ের সম্পর্ক। তো ভয়েস দিয়েছে যে ভাই আমি 8 সালের পরে প্রথম শেয়ার কিনলাম, আমি মিডল্যান্ড ব্যাংক কিনলাম, আজকে হলটেড করলো। তো আমি ওনাকে অভিনন্দন দিয়েছিলাম যে হ্যাঁ ভাই ভালো করছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাই যদি মিডল্যান্ড ব্যাংকটা না কিনে কোনো কারণে এসএসসি স্টিল কিনে বসতো, কারণ ওনার টার্গেটে ছিল এসএসসি স্টিল ছিল, মিডল্যান্ড ব্যাংকটা যদি উনি কোনো কারণে না কিনে উনি যদি এসএসসি স্টিলটা কিনতেন, তাহলে আজকে কী হতো? মিডল্যান্ড ব্যাংক কিনছে, হলটেড পাইছে উনি, এসএসসি স্টিল কিনলে আজকে কিন্তু 8-10% কমে যেত। এখন আমার প্রশ্ন সবার কাছে, ভাইয়ের কাছেও, মিডল্যান্ড ব্যাংক কেন বাড়ছে? কি কিছু আছে? কিছু নাই। বাড়ছে কেন কেউ জানে না। স্মার্ট মানি মনে করছে বাড়ার দরকার, বাড়ছে। আর এসএসসি স্টিল কেন পড়ছে এটাও কেউ জানে না, স্মার্ট মানি মনে করছে এটা পড়ার দরকার পড়ছে। এখন ভাই এটা হচ্ছে আপনার লাক, ভাগ্যের কারণে আপনি এই এসএসসি স্টিল কিনেন নাই, মিডল্যান্ড ব্যাংক কিনছেন, এই কারণে আপনি হলটেড পাইছেন। এটা হচ্ছে ভাগ্য, ভাগ্য দিয়ে পুঁজিবাজার চলবে না। তো ভাগ্যের বাহিরে এসে কিছু চিন্তা করতে হবে, দেখতে হবে আসলে কোন জায়গায় আমি সেফ জোনে থাকবো। এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো, কাঠটলি টেক্সটাইল, কেটিএল। এটা সাপোর্ট জোন কোথায় এখন? এই যে পড়তেছে এটা তো খান বাদার্সের মতো পড়তেছে এখন। সাপোর্ট জোনকে আপনি এখন যেখানে আছেন এখানেও তো একটা সাপোর্ট জোন আছে 11 টাকা 40-এ। এরপর এটা যে 9 টাকা না আসবে কোনো গ্যারান্টি আছে? এই যে এইসব জায়গায় যারা এন্ট্রি নিয়েছেন, কী বলে 11 টাকায়, 12 টাকায় যারা এন্ট্রি নিয়েছেন, 13 টাকায় যারা এন্ট্রি নিয়েছেন, তাদের কী অবস্থা এখন? তারা তো শেয়ার লসে সেল করতে হচ্ছে, কোনো কারণ নাই, অন্য কোনো ব্যাখ্যা নাই কিন্তু। এবং সে যে গতি, এখন যে গতিতে আসতেছে সে নিচের দিকে, এই স্টকটা আরও নিচে চলে আসবে সম্ভাবনা খুবই বেশি, খুব বেশি। রহিম টেক্সটাইল স্ট্রং একটা সাপোর্ট আছে 9 টাকা 50-এ, 10 টাকা 20 চলে এখন 9 টাকা 50-এ, এই যে পুরাটাই সাপোর্ট জোন এবং ভয়ঙ্কর এক সাপোর্ট জোন, যেটা মানে খুবই স্ট্রং সাপোর্ট জোন। আমরা যারা আমাদের যেসব ভাইয়েরা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন, ওনারা রেখা টেকা একে একদম সমস্ত কিছু বুঝান ভালো, ঠিক আছে। তো এখন এই এসএস স্টিল কি এখানে রহিম আরএসআরএম স্টিল কি এখন এখানে কি থাকবে? এই 9 টাকা 20 পয়সার মধ্যে সাপোর্ট জন্য 10 টাকা 20-এ আছে এখন, থাকে নাই তো। আপনার প্রিভিয়াস হিস্ট্রিতে আমি তো এসএস স্টিল দেখালাম ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টক, আরএসআরএম স্টিলও ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টক। তো এটা এখানে থাকবে কি না? অথবা এই যে 9 টাকা 20 পয়সা যে সাপোর্ট জোন আছে, এটা কে তৈরি করছে? এটা স্মার্ট মানি তৈরি করছে। ভালো লাগলে তারা এখানে রাখবে, ভালো না লাগলে আগামীকালকে আরও 20% 10% কমাবে, পরশু 10% কমাবে, এক টানে 50% কমা দেবে। আপনি কি কোনো উত্তর দিতে পারবেন? কোনো কিছু প্রশ্ন করতে পারবেন কাউকে যে ভাই এসএসসি এদের কিছু না? আমি এই পর্যন্ত যতগুলো স্টক নিয়ে কথা বলছি, একটা স্টকেরও কোনো কিছু নাই, না ইপিএস আছে, না নেট অপারেটিং ক্যাশ ফ্লো আছে, না ডিভিডেন্ড, কিচ্ছু নাই, কিছুই নাই। সে যদি এই শেয়ারগুলো যদি যতগুলো অ্যামাউন্ট 10 টাকা 20 টাকা 25 টাকা 30 টাকা যে অ্যামাউন্টে থাকুক না কেন, এই শেয়ারগুলো যদি 2 টাকায় চলে আসে, কারো কিছু বলার নাই। কারণ 2 টাকাও আছে বাংলাদেশের পুঁজিবাজারে এই মুহূর্তে 2-3 টাকার শেয়ার আছে, জেনারেশন নেক্সট, ফ্যামিলি টেক্স, তারপরে যে মিউচুয়াল ফান্ডও একটা শেয়ার আছে সম্ভবত, আরও আছে। আপনারা খুঁজে দেখেন, অনেকগুলো স্টক আছে 2-3 টাকার মধ্যে। আইসিবি ইসলামী ব্যাংক আছে, গ্লোবাল ইসলামী ব্যাংক আছে। তো এই শেয়ারগুলো যদি 2 টাকায় চলে আসে, 3 টাকায় চলে আসে, কারো কিছু বলার থাকবে না, আসার সম্ভাবনা খুব বেশি, খুবই বেশি। সুতরাং আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এইচআর টেক্সটাইল এই যে উঠছে, কিনছেন, প্রফিট করছেন, এখন নিচের দিকে আসতেছে, সাপোর্ট জোন কোথায়? কোনো সাপোর্ট জোন আছে? এই শেয়ার, এই যতগুলো স্টক নিয়ে আমি কথা বলছি, এই স্টকগুলোর সাপোর্ট জোন কোথায়? যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন যে আসলে এই স্টকগুলোর সাপোর্ট জোন কোথায় আছে। তাহলে সেই অনুযায়ী আমি দেখব যে সাপোর্ট জোনটা আসলে কতটুকু কাজ করে। এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোবিল যমুনা। এটাই হচ্ছে ফান্ডামেন্টাল স্টক। এর আগে যতগুলো স্টক এইচআর টেক্সটাইল থেকে প্রথম পর্যন্ত যে স্টকগুলো নিয়ে আমি কথা বলছি, খান বাদার্স পর্যন্ত, এই একটা স্টকেরও কিছু নাই, না ইপিএস, না ডিভিডেন্ড, না কোনো কিছু। কিন্তু এই মোবিল যমুনার সাপোর্ট জোন কোথায় আছে আমি এটা বলতে পারবো। আর বাকি যেগুলো আছে এগুলো সাপোর্ট জোন আমরা নিজেরা তৈরি করি স্মার্ট মানির সাথে সাথে। তারা যেদিকে নেয় আমাদেরকে, আমরা সেদিকে যাই, তারা যেদিকে আসে আমরা সেদিকে আসি। এই ধরনের সাপোর্ট জোন দিয়ে মার্কেট চলবে না। আপনি আপনার টাকার চিন্তাভাবনা আপনাকেই করতে হবে। আপনার টাকা আসলে কোথায় আপনি ইনভেস্ট করবেন এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।
সব রকমের এই খান ব্রাদার্স বলেন আর এসপি সিরামিক বলেন, সব খেলাই বিনিয়োগকারীরা খেলে টেলে ট্রেডাররা সব কিছু শেষ করেই এখন আবার যারা বুঝে তারা ঠিকই ভালো স্টকগুলোতে এন্ট্রি নেয়। তারা জানে যে এখানে তো অনেকের সাথেই কথা হয়, 1996 সাল থেকে মার্কেট আছে, তাদের সাথেও কথা হয়, প্রত্যেকের থেকে অভিজ্ঞতা নেই। তাদেরকে জিজ্ঞেস করি আসলে কী ঘটনা ঘটছিল 96 সালে, তখন তো অনেক ছোটো, মার্কেট আসলে কীভাবে চলছে এত বছর, কী অবস্থা, সব কিছু তো আসলে দেখে শুনে বুঝে এখন কথাগুলো বলতেছে। তো এই যে মোবিল যমুনা, এটা সাপোর্ট জোন কোথায় এটা আমি আপনাদেরকে বলছি। এই শেয়ারটা সাপোর্ট জোন হচ্ছে জোন ক্লোজিং স্টক, বাকিগুলো এই বাকি যে স্টক এসআর টেক্সটাইলসে খান বাজার সব ওগুলো জোন ক্লোজিং, কিন্তু ওরা কোয়ার্টার 3 দিবে। ইপিএস কী আসবে কেউ জানে না, নেট অপারেটিং ক্যাশ ফ্লো কী আসবে কেউ জানে না, ডিভিডেন্ড ডিক্লেয়ার তো করতেই পারবে না কোনোটাই। কিন্তু মোবিল যমুনা কিন্তু গত 5 বছর ধরে ধারাবাহিকভাবে ডিভিডেন্ড দিয়ে আসতেছে, তার ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো খুবই ভালো। তবে সর্বশেষ কোয়ার্টার 2-তে তার নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা নেগেটিভ আসছে। এখন আপনারা কি করবেন? এখন আপনারা যেটা করবেন মোবিল যমুনাতে, এটা সাপোর্ট জোনটা হচ্ছে ওইখানে গ্রাফস না, এই গ্রাফসটা আছে এগুলো কিছু না যে এখানে আসবে ওইখানে আসবে এগুলো না, 94 টাকা আছে এটা না। আপনাদেরকে যে দেখতে হবে সেটা হচ্ছে কোয়ার্টার 3-তে মোবিল যমুনা ইপিএসটা কী আসে এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কী আসে, এইটার উপরে আপনি যদি ইপিএস গত বছরের তুলনায় গত বছরে টোটাল ইপিএস কত আসছে কোয়ার্টার 3 পর্যন্তই, আর এই বছর কোয়ার্টার 3 পর্যন্ত ইপিএসটা কত আসছে এটা দেখবেন, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো গত বছর পর্যন্ত কত আসছে এ বছরে কত আসছে। যদি দেখেন যে দুইটাই গত বছরের তুলনায় কম, তাহলে আপনি ধরে রাখবেন শেয়ারটা ডিভিডেন্ডের আগে নিচে আসবে। মোবিল যমুনা মানে ফান্ডামেন্টাল শেয়ারগুলোর হিসাব করতে হয় এভাবে। যদি আপনি মোবিল যমুনার দেখেন যে কোয়ার্টার 3 কোয়ার্টার একসাথে যোগ করবেন, নেট অপারেটিং ক্যাশ ফ্লো একসাথে যোগ করবেন, মোবিল যমুনার যোগ করার পর দেখেন যে বিগত বছরের তুলনায় এবছর কম হচ্ছে, ইপিএসও কম হয়েছে 3 কোয়ার্টারে মিলে, নেট অপারেটিং ক্যাশ ফ্লো কম হয়েছে, তাহলে আপনি ধরে নেবেন যে ডিভিডেন্ড গতবার সম্ভবত 52% দিছে, হয়তো এবার ডিভিডেন্ড সে আরও কম দিতে পারে, সম্ভাবনা আছে। এটাকে ক্যালকুলেশন করে মাথায় রাখবেন। আপনি ওয়েট করবেন শেয়ারটা নিচে পড়ার জন্য, সে ঠিকই নিচে পড়বে। আসে প্রিভিয়াস জোনে এসে সে একটা এমন একটা জায়গায় সাপোর্ট নিব, এমন একটা লেভেলে সে প্রাইসটাকে তৈরি করবে, তখন আপনার মাথায় আছে যে শেয়ারটা হয়তো গত বছর 52% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এবার হয়তো 40% দিতে পারে। ঠিক প্রাইসটাও এমন জায়গায় এসে থামবে যে আপনি 40% ক্যালকুলেশন করেই আপনি এই শেয়ারটা টেনে নেবেন। এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আর বাকি যা আছে এগুলো যা দেখতেছেন এগুলো ভুয়া, সব ভুয়া, ঠিক আছে? যা আছে এই গত 6 মাস ধরে যতগুলো শেয়ারের দাম বাড়ছে, যতগুলো শেয়ারের দাম পড়ছে, এইগুলোর মধ্যে আপনাদেরকে অনেক নাচানাচি করে সিস্টেম, মানে আপনারাও নাচছেন, কখনো শাড়ি পরে নাচছেন, কখনো প্যান্ট পরে নাচছেন, যেভাবে নাচেন না কেন দিন শেষে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুধু ভালো স্টকের এই মোবিল যমুনার মতো আরও কিছু স্টক আছে, এদের হিসাব করতে হবে এভাবে, এদের সাপোর্ট জন্য আপনি এভাবে খুঁজবেন, এদের রেসিস্ট্যান্স খুঁজবেন। যদি ইপিএস কম আসে ধরে নেবেন যে আগে যতটুকু বাড়ছে এবার আরেকটু কম বাড়বে, আবার আগে যতটুকু নিচ থেকে উপর উঠছে এবার আরও নিচে সে আসতে পারে। এইগুলো এইখানে যদি আপনার মিস্টেক হইতে পারে না সেটা না, কিন্তু তারপরও আপনি ক্যালকুলেশন একটা করতে পারতেছেন। এই ধরনের স্টক নিয়ে আমরা বলতেছি আমাদের সাথে আপনারা যোগাযোগ করেন, ভালো স্টকের সাথে থাকেন। ওই সব আজে বাজে স্টক নিয়ে আসলে আপনারা যার কাছে যান না কেন, আপনারা যারা অ্যানালাইসিস করে মার্কেট নিয়ে যার কাছে যান না কেন, আপনি হতাশ হয়ে ফেরত আসবেন। আপনি এই এসআর টেক্সটাইল, আরএসআরএম স্টিল, কেটিএল, এসএসসি স্টিল, এসকে ট্রিমস, খান ব্রাদার্স, এই ধরনের স্টক নিয়ে যেসব ভাইদের কাছে আপনি যাবেন, কোন জায়গায় আসলে সাপোর্ট জোন আছে, কোথায় এন্ট্রি নেওয়া যায়, সব কিছু করে টরার পরে টাকাটুকু হারানোর পরে আপনি মন খারাপ করে বলবেন যে ওই ভাই কিছুই জানে না, আপনি আসতে চলে আসবেন। আসলে উনি জানে, কিন্তু উনি সবই জানে যে আপনি কী চাচ্ছেন, উনি আপনার অনুযায়ী চলে, জাস্ট ওনার কিছু অ্যামাউন্ট নেওয়ার জন্য, কিন্তু উনি এর বাহিরে আর কিছু করবেন আপনার জন্য। এইটুকু আর কিছু না, কিন্তু উনি জানে যে আপনি এলোমেলো শেয়ার কিনতেছেন, আপনাকে থামানো যাচ্ছে না, এটা আপনারই দোষ। এটা আসলে যারা অ্যানালাইসিস করে তার দোষ, তারা কখনো আপনাকে কিন্তু বলবে না এই ধরনের স্টক আপনি এন্ট্রি নেন। আপনারাই প্রথমে ইনফ্লুয়েন্স করেন যে আসলে এই ধরনের স্টক এন্ট্রি নেন, আমি এটা কিনবো ওটা কিনবো। আসলে কেনা তো সব কিছু, যে আপনার যদি 100 কোটি টাকা থাকে আপনি একদিনে সব শেয়ার কিনতে পারবেন,
100 কোটি টাকার শেয়ার কিনতে পারবেন, কিন্তু একদিনে আপনি অন্য কোনো ব্যবসা 100 কোটি টাকা একসাথে কাজে লাগাতে পারবেন না। পুঁজিবাজার অনেক মানে অনেক কঠিন জায়গা। আমরা বিজ্ঞানী আইনস্টাইনের কথা শুনেছি, উনিও পুঁজিবাজারে শেয়ার বাজারে কিন্তু বিনিয়োগ করে লস করে চলে গেছে, ঠিক আছে। পরবর্তীতে উনি এটা নিয়ে কথা বলছেন অনেকগুলো, ওনার এই বিষয় নিয়ে আমি কোনো একদিন ভিডিও দেবো। তো সব কথা শেষ কথা হচ্ছে ভালো স্টকের সাথে থাকবেন। এই যে স্টকগুলো এগুলো কোনো এই ধরনের স্টকের কোনো সাপোর্ট জোনে নাই, কোনো সাপোর্ট জোন নাই, কিন্তু শুধু মোবিল যমুনার আপনি সাপোর্ট জোন খুঁজে পাবেন Q3 পরে। সে এখন যেহেতু সে এর আগের বছর প্রায় 67 টাকা পর্যন্ত নামছে, এখন সে 94 টাকা আছে। তার যদি Q3 পরও সেই জায়গায় 94 টাকায় সে স্টে করে এখানেই বসে থাকে, তাহলে ধরে নেবেন এটাই তার সাপোর্ট জোন, এটাই তার সাপোর্ট জোন। Q3 পরেও যদি দেখেন যে সে না পড়ে, তাহলে এই বিষয়গুলো এই ক্যালকুলেশনগুলো আপনাদেরকে করতে হবে। এখানে তো এই ধরনের স্টকে মোবিল যমুনা বলেন, পদ্মা মেঘনা যমুনা অয়েল বলেন, জুন ক্লোজিং শেয়ার যদি আমি বলি, মতিন স্পিনিং বলেন, আপনি একমি ল্যাব বলেন, স্কয়ার ফার্মা বলেন, হ্যাঁ ইবনে সিনা বলেন, এই ধরনের স্টকগুলোতে আপনি অ্যানালাইসিস করতে পারেন এই মোবিল যমুনার মতো। আর বাকি যাগুলো যত অ্যানালাইসিস করেন, দিন শেষে আপনি হতাশ হয়ে ঘরে ফিরে যাবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আমি যদি আজকে শিরোনামটা আমি এটাই দেবো যে এই শেয়ারগুলোর সাপোর্ট জোন কোথায়। আমি এই মোবিল যমুনা ছাড়া বাকি যে শেয়ারগুলোর আছে এগুলো আসলে সাপোর্ট জোন কোথায়। আসসালামু আলাইকুম।